উন্নয়ন কোনোদিনই সম্ভব না যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে। শপথ নিতে পারলা, সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারলা, তার ভাষণ তোমরা শুনতে রাজি না কেন? সংসদে দাঁড়িয়ে এটিএম আজহার, যিনি রংপুর অঞ্চলে আলবদরের প্রধান ছিলেন। ৭১ সালে তোমাদের সুযোগ দেওয়া হয়েছিল না, এবং তোমাদের রাজত্বকালে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। তারা বলেছে মুক্তিযোদ্ধারা কোটা নিতে পারবে না, কিন্তু জুলাই যোদ্ধারা কোটা নিতে পারবে। শাপলাকুলি কি এমন বিশাল বড় হয়ে গেছে যে শাপলাকুলিতে ভোট না দিলে মানুষকে ধর্ষণ করতে হবে? প্রেক্ষাপটের মাধ্যমে আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যেইভাবে এই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো, এই সংসদ গঠন এবং তার পূর্বপর ঘটনাবলী একটা বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে উদ্ভব হয়েছে। স্বাভাবিক রাজনৈতিক ধারাবাহিকতায় এটা সৃষ্টি হয়নি। প্রথমত বলতে হয় যে আমাদের দেশে দীর্ঘ সময় ধরে একটা টানা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। অনেকে আমাকে প্রশ্ন করে এটাকে ফ্যাসিস্ট বলছেন কেন? তা আমি অনেক যুক্তি দিয়ে এটা বলা যায়, খালি এখানে উল্লেখ করব। শেখ হাসিনার রাজত্বকালে যে রাজনৈতিক দর্শন তিনি অনুসরণ করতেন, সেইটার সারমর্ম হলো প্রত্যেকটা মানুষের দেশপ্রেমিক হতে হবে, দেশপ্রেমিক মানুষেরই উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে, এবং উন্নয়ন কোনোদিনই সম্ভব না যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে। সবাই একমত। তারপরের কথাটাই গোলমাল। রাজনৈতিক স্থিতিশীলতার অপরিহার্য শর্ত হলো সরকারের ধারাবাহিকতা, অর্থাৎ চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। দেখেন যুক্তিটা কিভাবে আসলো। আওয়ামী লীগের সরকারকে চিরস্থায়ী করার জন্য ১০০ জন লোককে যদি আমি হত্যা করি, আওয়ামী লীগের সরকারকে চিরস্থায়ী করার জন্য আমি যদি ১ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে ক্যাডার লালন পালন করি, এই সবটাই কিন্তু দেশপ্রেমিক কর্তব্য হিসাবে ব্র্যাকেট করে দিল। এবং এইভাবেই কিন্তু ফ্যাসিস্ট চিন্তাধারার উদ্ভব হয় যে জনগণের সম্মতি দরকার নেই। আজকে সরকারকে চিরস্থায়ী করার জন্য যে কোনোভাবে করি না কেন, সেটা আলটিমেটলি জনগণের কল্যাণে যেহেতু যাবে আমার দাবি মতে, সুতরাং এটা করার জন্য কি পথে আমি সেটা করলাম, এবং জনগণের সম্মতি সেখানে থাকলো কি থাকলো না, এটা করা যাবে না। এবং তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমতে একটা জায়গায় এসে এটা গণ-অভ্যুত্থানের রূপ নিল। আমি একটা কথা ভাবার জন্য বলবো, সরি আমি একটু বিবরণে যাচ্ছি। এই যে গণ-অভ্যুত্থানটা হলো, এটার কারিগর কারা? আমি বলবো আম জনতা। কিন্তু এর একটা ক্ষুদ্র অংশ তারা বলল আমরা পেছন থেকে মাস্টার মাইন্ড ছিলাম, আমরা মেটিকুলাসলি প্ল্যান করেছি। কোথায় মেটিকুলাসলি প্ল্যান করেছে, কি করেছেন, আর সেই আলোচনায় আমি যেতে চাই না। কিন্তু ইতিহাসে এই কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেউ এটা মুছে দিতে পারবে না। যেই তরুণ তরুণী ইয়াং জেনারেশন জেনজি যারা এখানে নেমে আসলো, আমার নিজের চোখে দেখা, সবাই ঘর থেকে বেরিয়ে এসছে অসাধারণ সৃজনশীল শক্তি নিয়ে এই দেশকে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তারা সামনে এগিয়ে এসেছে। তারাই কিন্তু আসল কারিগর। কিন্তু রবীন্দ্রনাথের একটা কবিতা মনে রাখা উচিত, রথযাত্রা মহা ধুমধাম, মাটিতে লুটায় ভক্তরা করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই জনতা যেটার কারিগর, সেই জনতাকে দূরে সরিয়ে রেখে তার নেতৃত্ব বলে দাবিদার একটা অংশ, তাদের ভেতরে কেউ কেউ আবার বুক ফুলিয়ে দাবি করছে যে আমরা এত চালাক, আমরা এত দক্ষ, আমরা সুচতুরভাবে ছাত্রলীগের ভেতরে এই গেস্ট রুমে যাদেরকে অত্যাচার করা হতো, আমিও তাদের ২ লক্ষ টাকা দিয়ে কমিটির মেম্বার হয়ে ওইখানে অনুপ্রবেশ করেছিলাম। এবং ওই দিকে যারা আন্দোলন করে তারা করেছে, ছাত্র দল করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, জেল কেটেছে, রক্ত ঝরেছে, চলে গেল তাদের হাতে। তারা আসার পরে একটা নিউ ইস্যু চলে আসলো, অনির্বাচিত সরকারের অধীনে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল। এইখান থেকে আমাদের কোথায় যেতে হবে, এজেন্ডাটা কি? আমাদের নির্বাচিত ব্যবস্থায় যেতে হবে। কিন্তু নির্বাচিত ব্যবস্থায় যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাকে বিলম্বিত করে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের তখন প্রয়োজন ছিল, অপরিহার্য ছিল, এবং সেটা সবাই সমর্থন করেছে। কিন্তু সেটা দীর্ঘায়িত করে অনির্বাচিত ব্যবস্থায় আরো সম্প্রসারিত করে তারা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে। কেন? তারা কিন্তু প্রথমেই বলেছে যে এই গণ-অভ্যুত্থানকে আমরা কোথায় নিয়ে যাব, নূতন প্রজাতন্ত্র করব, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো।
এবং আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থানকে দাঁড় করানো। এবং এইটা বিরাট একটা ষড়যন্ত্র, কিন্তু সেটা কার্যকর হয়নি। যাই হোক, সংক্ষেপে আমি সেই বলছি, চেষ্টা কি এখনো করা হচ্ছে? না, আমি এইটা বলে শেষ করছি। এই যে পার্লামেন্টটা বসলো, অনেক কিছু আমার বলার আছে। জি, শুনুন অনেক কাছ থেকে। অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক ক্ষোভ বিক্ষোভ এবং গায়ে জ্বালা করার মতো ঘটনা ঘটছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অনির্বাচিত ব্যবস্থা থেকে সেইটাকে কোন দীর্ঘায়িত ঘটনায় করার আপনার জন্য গায়ে যে জ্বালা ষড়যন্ত্র, অন্তত সেই ষড়যন্ত্রটাকে আমরা নাকচ করে আমরা পার্লামেন্টারি সেশন বসাইতে পারছি। এখন এটাকে সংরক্ষণ করে সামনের দিকে অগ্রসর হওয়া, এই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করা, এটাই হলো আমাদের প্রধান কর্তব্য। এবং এই প্রথম দিনের অধিবেশনে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে, আমি ছিলাম। এবং আমাদের জাতীয় সঙ্গীতের সময় কিছু কিছু এমপি এবং চিহ্নিত এমপি যারা বাংলাদেশকে মানে না, আমাদের জাতীয় সঙ্গীতের সময় তারা যে রাষ্ট্রদ্রোহীমূলক আচরণ করলো, কোনোভাবেই বাংলার জনগণ এটাকে বরদাস্ত করতে পারে না এবং তাদের মুখোশ আবার নতুন করে উন্মোচিত হয়ে গেছে। কিন্তু খালি বিষোদ্গার করলে তো হবে না। আজকে এই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে যে অর্জন, সেই অর্জনকে আমাদের সংরক্ষণ শুধু না, এটাকে প্রসারিত করে মানুষের বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, বৈষম্যের অবসান ঘটিয়ে একটা গণতান্ত্রিক সমাজ এবং জনকল্যাণের সমাজ আমাদের নির্মাণ করতে হবে। সেইটা সূত্রপাত হলো মাত্র, কিন্তু সংঘাত এবং দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে কিন্তু আমরা আগাতে পারবো। এটা মনে করলে আমরা আহম্মকের স্বর্গে বাস করব। আমাদের এখানে লড়াই আছে, সংগ্রাম আছে, কায়েমি স্বার্থের বিরুদ্ধে লড়াই করে করেই কিন্তু আমাদের সেই পথ রচনা করতে হবে। জি, ধন্যবাদ। আমি এবার জনাব তুষারের কাছে যেতে চাই। এবারের সংসদে যে ওয়াকআউট হলো, এর আগেও তো বিভিন্ন সময় ওয়াকআউট হয়েছে, এবার প্রথম নয়, কিন্তু এবারের যে ঘটনা সেটিকে বলা হচ্ছে রাষ্ট্রপতির বিরোধিতা এবং সংসদের অবমাননা। আপনার কি মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে? রাষ্ট্রপতির সঙ্গে তাদের যে বিরোধিতা, এটি হচ্ছে তাদের মনের ইচ্ছা মতো। যেমন এই রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি, তখন তার কাছ থেকে রেফারেন্স নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করে সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা শপথ নিয়েছেন পরে, এবং দুজন আলাদা তার পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব। তখন তারা রাষ্ট্রপতিকে দোষর বলেন নাই, খারাপ বলেন নাই, রাষ্ট্রপতিকে বের হয়ে যেতে বলেন নাই, হ্যাঁ, গেট আউট বলেন নাই। কিন্তু এখন তারা সংসদে যাওয়ার পরে ওখান থেকে রাষ্ট্রপতিকে বের করে দিতে চান। কিন্তু রাষ্ট্রপতি ওখানে হাজির হয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য। এর আগে রাষ্ট্রপতি সংবিধানে নাই এমন জিনিস আদালত থেকে রেফারেন্স নিয়ে তাদের জন্য করে দিয়েছেন, তখন রাষ্ট্রপতি ভালো ছিল। আর এখন সংবিধানে আছে সেই জিনিস রাষ্ট্রপতি করতে গেলে তাদের ভাল লাগে না। মূলত তারাই বাংলাদেশের সংবিধানটাকে ছিঁড়ে করে নষ্ট করতে চান। তারা এই সংবিধানকে বিভিন্ন সময় মানে আপনার কাছে কি কোন কারণে মনে হয় যে তারা শুধু ক্ষমতার লোভের জন্য অপেক্ষা করছিলেন, তাদের লোভের ব্যাপারে শপথ পড়লে তারা উপদেষ্টা হতে পারবেন সে কারণে? না, মানে আমি আপনাকে লোভের বিষয়টা অন্যভাবে বলি। এদের আচরণের মধ্যে অনেক স্ববিরোধিতা আছে। এদেরকে ধরে নিয়ে প্রহার করেছিল কে? হারুনের ভাতের হোটেল। হারুনের বিরুদ্ধে একটা কথা বলে, আপনি বলেন তো, খুব একটা শোনা যায় না। খুব একটা শোনা যায় নাকি? হারুনের বিচার দাবি করে, হারুনকে ফেরত আনতে বলে, কিন্তু হাসিনাকে ফেরত আনতে বলে। দুজনের নামে হ দিয়ে, কিন্তু ওদের হাসিনাকে ফেরত আনতে বলে, কিন্তু হারুনকে ফেরত আনতে বলে না। অথচ আবার বলে হারুন নাকি পিটাতো, পিটায় আবার দেখাতো, এইসব বলে। এদের সমস্ত বিরোধিতা হচ্ছে এদের স্বার্থ দিয়ে পরিচালিত। আমরা যখন এই আন্দোলনটা শুরু হয় তখন ভেবেছিলাম যে এই আন্দোলনটা জনস্বার্থে হচ্ছে, কিন্তু আমরা দেখলাম এটা জনস্বার্থে নয়, এটা ঘনস্বার্থে হচ্ছে। ঘনস্বার্থটা কি? কনসেন্ট্রেটেড ইন্টারেস্ট বেসড অন দেয়ার পার্সোনাল নিডস। তারা তাদের ব্যক্তিগত আয় উন্নতি, ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য আন্দোলনটাকে ব্যবহার করেছেন, এবং সেই লক্ষ্যে যেই যেখানে বাধা হচ্ছে তারা তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এদের সমস্ত বিষোদ্গার, সমস্ত যে প্রতিবাদ, সমস্ত যা কিছু আপনি দেখবেন, সব তাদের স্বার্থ দ্বারা তাড়িত। কিন্তু তারা তো এখন তাদের লক্ষ্যে পৌঁছেছে না, তাদের লক্ষ্যে তারা পৌঁছায় নাই। একসময় তারা উপদেষ্টা ছিলেন, এখন নির্বাচনের পর এক একজন এমপি হয়েছেন, তারপরেও রাষ্ট্রপতি বিরোধিতা কেন করছেন বলে মনে হয়? না, তারা তাদের লক্ষ্যে পৌঁছান না দেখে বিরোধিতা করছেন। তাদের লক্ষ্য তো এই রাষ্ট্রটাকে বিকল করে দেওয়া, এই রাষ্ট্র অচল করে, এই রাষ্ট্র চলবে না, এই রাষ্ট্র বাতিল করা, এই রাষ্ট্র বাতিল করে তাদের মনের খুশি মতো সেই রাষ্ট্র তৈরি করা, যেই রাষ্ট্রে তাদের ইচ্ছা মতো সবকিছু হবে। কারণ আপনি দেখেন, তারা সংবিধান মানে না, আইন মানতে চায় না, সাংবিধানিক ভাবে যেসব দায় দায়িত্ব সেগুলোকে সমালোচনা করে। যে সংসদে তারা গিয়েছে, যে সংবিধানের অধীনে, বলে এই সংসদ মানে এইভাবে হবে না, আরেকটা সংসদ করে কনস্টিটিউশন বদলাতে হবে।
সমস্ত চিন্তা হচ্ছে সংবিধানটা বদল করা, কারণ এই সংবিধানটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে। এই সংবিধানের কারণে আজকে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সংবিধানের কারণে আমাদের আদালত, এই সংবিধানের কারণে আমাদের ব্যুরোক্রেসি, এই সংবিধানের কারণে আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন সেটি, এই সবকিছুকে বাতিল করে দিয়ে তারা তাদের নিজের মনের ইচ্ছা মতো কথাবার্তা বলতে চায়। আপনি দেখবেন তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ালো না, তারা কি বলার চেষ্টা করলো বললো তারা শুনতে পায় নাই, তখন হট্টগোলে ব্যস্ত ছিল। জাতীয় সঙ্গীত এই হট্টগোলের মধ্যে বাজানো হলো কেন? এরা এইটা পর্যন্ত জানে না যে রাষ্ট্রপতি যখন কোথাও প্রবেশ করেন, ওনার প্রবেশ থেকে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে, এবং এইটা যখন উনি গিয়ে তার আসন বরাবর দাঁড়াবেন তখন জাতীয় সঙ্গীত শেষ হয়। ইট ইজ টাইমড। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, যে জীবনে মনে করেন কোন একটা জিনিস দেখে নাই, জানে না, শোনে না, কোনো অভিজ্ঞতা নাই, তার পক্ষে কিন্তু এটা জানা সম্ভব না যে রাষ্ট্রপতি কোথাও ঢুকলে প্রোটোকল অনুযায়ী এই জাতীয় সঙ্গীত কখন থেকে কখন পর্যন্ত বাজবে, এবং রাষ্ট্রপতি গিয়ে তার আসনের সামনে যখন দাঁড়াবেন জাতীয় সঙ্গীত শেষ হবে, উনি বসার পরে সবাই বসবেন। এটা হচ্ছে নির্ধারিত নিয়ম। সেই নিয়মের তারা জানে না। তারা ভেবেছে এইটা টিএসসির সামনে যে চায়ের দোকান টং, আর টিএসসির সামনে যে চত্বর, সংসদ হচ্ছে সেই জায়গা। সংসদ তো সেই জায়গা না। উপযুক্ত জায়গায় অনুপযুক্ত ব্যক্তি চলে গেলে যা হয় আমরা সেটা দেখতে পেরেছি। তারপরে তারা কি করলেন, জাতীয় সঙ্গীতের সময় তো তারা দাঁড়ালেই না, পরে তারা বিভিন্ন মিডিয়াতে এসে তাদের সমর্থকরা এসে বলার চেষ্টা করছেন ধর্মে নাই, মানুষের সামনে মানুষ দাঁড়াবে, আবার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়াবে কেন? ওই ধর্মে নাই, যেসব দেশে বিরাট বিরাট ধর্মের বড় বড় স্থান, সৌদি আরবের বাদশাহ তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা গিয়ে জিজ্ঞেস কর, ওইটা টাকা দিয়ে তো চলে বহু দল বাংলাদেশে। তুরস্কের প্রধানমন্ত্রী, সৌদিতে কিন্তু অনেক মূর্তিও আছে। হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট তার জাতীয় সঙ্গীত বাজলে দাঁড়ায় কিনা জিজ্ঞেস কর। তো সেগুলা উত্তর দিতে পারে না। মুশকিলটা কি জানেন? কুয়ার মধ্যে থাকলেও হতো। কুয়ার ব্যাঙের একটা জীবন আছে। সে মনে করে ওইখানে পানি আছে, ওইখানে কুয়ার একটা দেয়াল আছে, এই কুয়ার দেয়ালের উপর দিয়ে একটু আকাশ দেখা যায়। এরা আছে 10-20 হাজার ফুট মাটির নিচে, এদের জীবনে আলো নাই, অন্ধকার নাই, আশেপাশে কি আছে কোনো ধারণা নাই। এমন এই ধরনের জ্ঞান বুদ্ধি নিয়ে তারা এসে কথা বলছে, এবং আমাদের গণমাধ্যমের এত করুণ দশা যে এইগুলিকে আবার দেখিয়ে এক ধরনের মানুষের কাছে পপুলার হওয়ার চেষ্টাও আছে। এইবার আসেন, তারপর তারা কি করলো, তারা প্ল্যাকার্ড বের করলো সংসদের মধ্যে। এটা কি স্টেডিয়াম ম্যারিমি আফ্রিদি? ওইখানে তারা এটা বের করবেন? ওইখানে তো তাদের উপযুক্ত জায়গা আছে, এটা সংসদ। সংসদে দাঁড়িয়ে তারা স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে রাষ্ট্রপতির ভাষণকে ধোলাই করার ক্ষমতা তারা পারবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সেশন হবে না, সেই সেশনের মধ্যে রাষ্ট্রপতির ভাষণকে তারা নিন্দা জানাতে পারবেন, সেখানে সমালোচনা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তারা প্ল্যাকার্ড দেখিয়ে রাষ্ট্রপতিকে বের করে দিবেন। রাষ্ট্রপতিকে বের করে দিলে নতুন যে রাষ্ট্রপতি আসলে এই ভাষণটাই দিত, কারণ শেখ হাসিনা আইন করে গিয়েছেন, নিয়ম করে গিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভা দিয়ে অনুমোদিত হতে হয়। রাষ্ট্রপতি কি বলবেন এইটা মন্ত্রিসভা পরীক্ষা করবে, তারপরে তারা ওইখানে কাটাছেড়া করতে পারবে। মন্ত্রিসভা মূলত একটি সম্পাদক মন্ডলীর সভা রাষ্ট্রপতির ভাষণের। সেই আইনের কারণে যা লিখে দেওয়া হবে রাষ্ট্রপতিকে, অথবা যা অনুমোদিত করা হবে, অনুমোদন হবে, সেটাই রাষ্ট্রপতি বলবেন। যে কারণে রাষ্ট্রপতি আওয়ামী লীগের সরকারের সময় যে বক্তৃতা দিয়েছেন আর বিএনপি সরকারের সময় যে বক্তৃতা দিয়েছেন, দুইটা আলাদা আলাদা। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এরা কিন্তু এগুলো জানে না। এরা মনে করছে প্ল্যাকার্ড দেখে তাকে বের করে দিলে আরেকজন রাষ্ট্রপতি আসবে, সে এসে নতুন বক্তৃতা দিবে। এই বক্তৃতা দিত, এইটাই দিত। আপনি কি এটাকে অভিজ্ঞতার যে ল্যাকিংস বা অভিজ্ঞতার অভাব হিসেবে ধরছেন নাকি? এটা স্বার্থান্বেষী মহলের যে ধরনের চেষ্টা থাকে, সেটা মার গরম করবে, গন্ডগোল করবে। স্বার্থ তো অন্য জায়গায়। সংবিধান বিকল করতে হবে, রাষ্ট্র বিকল করতে হবে, রাষ্ট্রপতি বিকল করতে হবে, সরকার বিকল করতে হবে, তারপরে কোথাও বসে তারা সংবিধান লিখবেন, এবং তারপরে সেটা। এই মুহূর্তে তাদের উদ্দেশ্য কি হতে পারে? কারণ তারা তো রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, শপথ নেবার পরে আবার সংসদে এসে ভাষণ শুনবেন না, বা ভাষণের আমি উদ্দেশ্য না বলি, আপনি যে কোনো কিছুর অতীত বিশ্লেষণ করবেন। এরা থানায় যায়, থানা থেকে অপরাধীকে মুচলেকে দিয়ে ছাড়িয়ে আনে, থানায় যায়, থানায় গিয়ে যার নামে মামলা নাই তাকে বন্দি করতে বলে। তার মানে আইনের প্রতি এদের শ্রদ্ধা নেই। এরা সব হত্যার বিচার চায়, কিন্তু পুলিশ হত্যার বিচার চায় না। পুলিশকে মারলো সেটা দায় পর্যন্ত নিয়ে ফেলে, আবার বলে যে সবকিছুই তারা আইনের শাসন চায়। থানায় গিয়ে নিজের মুখে একজন স্বীকার করেছে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখেন আমাদের পুলিশের কি অবস্থা। পুলিশ তার নিজের হত্যার তদন্ত করে না। আমার হত্যার তদন্ত সে কেমনে করবে? হাদি হত্যার তদন্ত সে কেমনে করবে, যে তার নিজের হত্যার তদন্ত করতে পারে না? এইবার দেখেন এরকম একটা অবস্থা কিন্তু এখন খুবই করুণ। পুলিশের কিনা আলাপ না করি, কিন্তু তারা পুলিশকে কার্যকরভাবে বিকল করার চেষ্টা করেছে, তাই না? আচ্ছা,
তা আইন মানে না, পুলিশকে বিকল করে, সংবিধান মানতে চায় না, সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, প্রেসিডেন্টকে মানে না, প্রেসিডেন্টকে বের হয়ে যেতে বলে, প্রেসিডেন্ট তাদের ইচ্ছা মতো যাকে বলবে তাকে শপথ গ্রহণ করাতে পারবে, প্রেসিডেন্ট তাদের ইচ্ছা মতো অধ্যাদেশ জারি করতে পারবে 133টা, ওই 133টা অধ্যাদেশ আবার এই সংসদকে পাশ করাতে হবে। কিন্তু এই প্রেসিডেন্টকে তারা আবার চায় না, এই প্রেসিডেন্ট কথা শুনতেও তারা রাজি না, কিন্তু সই দিলে রাজি আছে, কারণ ওই যে বলে দিয়েছে যেটা সেটা করেছে। এই প্রেসিডেন্ট ওনারা যেমন বলে দিলে অধ্যাদেশ দিয়েছে, এই প্রেসিডেন্ট যেমন ওনারা বলে দিলে পরে জুলাই আদেশে সাইন করেছে, ওই একই প্রেসিডেন্ট সরকার বলে দিয়েছে, সে বক্তৃতা দিয়েছে। কিন্তু তারা চায় যে তাদের কথা অনুযায়ী সবকিছু চলবে, তাদের কথা অনুযায়ী চলতে গেলে ভোটে জিততে হবে, সেই ভোটে জিতে তাদেরকে সেই জায়গা থেকে পৌঁছাতে হবে, মানুষের কাছ থেকে সেই রায় নিতে হবে। তারা সবসময় বলেছে তারা জনগণের অভিপ্রায়, তারাই নাকি জনগণের অভিপ্রায়। তাহলে জনগণের অভিপ্রায় তারা ভোট পায় না কেন? যারা জনগণের অভিপ্রায় এত শক্তিশালী, তারা একা দাঁড়ায় না কেন ইলেকশনে? তারা একা দাঁড়িয়ে কেন জিততে পারে না? তাদেরকে কেন একটা বড় দলের পিঠের মধ্যে ডাসপোকা হইতে হয়? এবং এই জোট করবার কারণে কিন্তু অনেকেই তাদের কাছ থেকে সরে গেছেন, বা তাদের যে ভোট ব্যাংকের কথা বলা হয়েছিল সেই ভোট ব্যাংক কিন্তু অনেকটাই নিচে চলে তাদের এসেছে যে টপ এমনটা মনে স্টার, করছেন তাদের যে রাজনৈতিক টপ বিশ্লেষকরা। স্টার তাসনিম জারা, উনি তাসনিম হারা হয়ে গেলেন এবং তারপর উনি হেরে গেলেন, ওখান থেকে বের হয়ে গিয়ে উনি জিতলেন না। এবং উনি যে জিতলেন না সেটা নিয়ে তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো সমবেদনা নাই। একজন তাদের সঙ্গে এত বছর রাজনীতি করেছে, 1 মাস আগে বেরিয়ে গিয়েছে। আপনি আপনার বন্ধু যদি এইভাবে দাঁড়াতো আপনি কি করতেন বলেন তো? অবশ্যই এটা নিয়ে চিন্তিত হতাম। হ্যাঁ, কিন্তু তাদের কাছে বন্ধুত্ব বলেও কিছু নাই। তাদের কাছে যা আছে তা হচ্ছে পার্মানেন্ট অ্যান্ড পারপেচুয়াল ইন্টারেস্ট। এটা স্থায়ী এবং এটা পুনরাবৃত্ত হচ্ছে, স্বার্থ ছাড়া তাদের কাছে কিচ্ছু নাই। তারা না কোটা আন্দোলন করেছিল। কোটা আন্দোলন করেছিল কেন? বাংলাদেশের মানুষেরা, ছাত্ররা সরকারি চাকরিতে কোটাবিহীন ভাবে যাবে, গেলে তারা মেধা পাবে। 133টা অধ্যাদেশের মধ্যে তারা কোটা বাতিল করার অধ্যাদেশ জারি করেছিল। আপনি সেটা তারা বললেই কোর্টে ভালো হয়। গিয়েছিল, কোর্টে গিয়ে কোটা বাতিল করানোর জন্য তারা কিছু বলেছিল? বাংলাদেশে কোটা তারা বাতিল করানোর চেষ্টা করেছিল না, তারা নিজেদের জন্য কোটা ইস্যু করিয়েছে। তারা বলেছে মুক্তিযোদ্ধারা কোটা নিতে পারবে না, কিন্তু জুলাই যোদ্ধারা কোটা নিতে পারবে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, কিন্তু তাদের ভাই বোনেরা পাবে। এবং বিভিন্ন জায়গায় নিয়োগও দেওয়া হয়েছে এর ভিত্তিতে। বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। আপনি বলেন, একজনকে পুড়িয়ে মারা হয়েছে, রাষ্ট্র তাকে ক্ষতিপূরণ দিয়েছে। দীপুকে পুড়িয়ে মারা হয়েছে না? জি। হ্যাঁ, একজনের হত্যা হলে রাষ্ট্র তাকে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, চাকরি, তার আত্মীয় স্বজন সবাইকে দেখতে শুরু করে। আরেকজন হত্যা করা হলে তাকে রাষ্ট্র কিছুই দেখে না। এটা কি তাদের যে সমতা ভিত্তিক সমাজ, বৈষম্যহীন সমাজ, সেই সমাজের পরিচয়? তারা বলেছিল বাংলাদেশের সব নাগরিক সমান। তারা না গ্রাফিটি এঁকেছিল, যে গ্রাফিটির মধ্যে ছিল যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সমান। তারা না বলেছিল এইখানে পাহাড়ি, সমতল সব সমান। বলেন তো, গত 133টা অধ্যাদেশের মধ্যে পাহাড়িদের জীবনযাপনকে উন্নত করার জন্য তারা কি করেছে? সর্বমিত্রকে নিয়ে এসে হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছে। সেটি নিয়ে বেশ আলোচনাও ছিল। হ্যাঁ, তারা সর্বমিত্রকে তাদের মতো বানিয়ে ফেলছে। কিন্তু তারা তারা আপনি আমাকে আরেকটা জিনিস বলেন তো, তারা এত জায়গায় গিয়েছে, তারা পাহাড়ে খাগড়াছড়িতে কিন্তু এনসিপি থেকে একযোগে অনেকে বের হয়ে এসেছে। কেন বেরিয়ে গেছে আপনার কি মনে হয়? 185 আমি জন এনসিপির যদি বিরুদ্ধে বলি কিছু আমি। বলছি না, আমি কিন্তু অ্যাজ এ হোল এই পুরো আচরণটা নিয়ে কথা বলছি। এবং আপনি দেখেন তারা ওয়াকআউট করেছে। এই ওয়াকআউট তারা করেছে কিসের ভিত্তিতে? কেন কেন ওয়াকআউট করলো? রাষ্ট্রপতির ভাষণ আমরা শুনবো না। যে রাষ্ট্রপতির কাছ থেকে তোমরা শপথ নিতে পারলা, সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারলা, তার ভাষণ তোমরা শুনতে রাজি না কেন? এই ভাষণটা কি রাষ্ট্রপতির ভাষণ না, কিন্তু এটা বিএনপির সরকারের একটা দৃষ্টিভঙ্গি। তারা কিন্তু আসলে এই ভাষণটা শুনতে চায় না, মানে তার সরকারি দলের ভাষণটা তারা শুনতে চায় নাই। সরকারি দল যা বলতে চেয়েছে সেটা তারা শুনবে না। অথচ আবার সরকারি দলের আনা শোক প্রস্তাবে নিজের নেতাদের নাম ঢোকানোর জন্য তারা অস্থির আছে। যে সরকারি দলের ভাষণ তোমাদের পছন্দ হয় না, সেই সরকারি দলের শোক প্রস্তাবে তোমাদের নাম কেন তোমাদের দরকার হয়? আর সেই শোক প্রস্তাব কি দলমত নির্বিশেষে তোমরা চিন্তা করেছিলে? না। তারা তাদেরকে হাঁটুর বয়স বললে রেগে যায়, কিন্তু তারা ভুলে যায় যে আমাকে বলা হয়েছিল, যে যে কথা বলছিল শরীফ ওসমান হাদি, সে রসিকতা করে আমাকে বলেছিল আমি তো আপনার হাঁটুর বয়সী, সেই কারণে আমিও তাকে রসিকতা করে কথাটা বলেছিলাম। এরা হচ্ছে এইরকম ভাগ করে জিনিসপত্রকে দেখিয়ে মানুষের ওপিনিয়ন তৈরি করা, কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে। তারা মূলত তাদের পক্ষে জনমত তৈরি করার জন্য তথ্য বিকৃত করে, তারা সত্য বিকৃত করে। তারা সারাক্ষণ বলার চেষ্টা করছে এই সংবিধান অন্যের লিখে দেওয়া, এই মুক্তিযুদ্ধ আমরা করি না, এই মুক্তিযুদ্ধ নাকি আমাদেরকে কেউ করিয়ে দিয়েছে, এই যুদ্ধ নাকি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল। আপনি দেখেন তাদের প্রত্যেকটা কথা, শুধু বিবেচনা করেন। এবং আরেকটা প্রশ্ন আমি সব জায়গাতে তাদেরকে করেছি, সেটা কি? তারা ইনকিলাব জিন্দাবাদ বলে, তারা কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বলে না কেন? তারা বাংলাদেশের জয়ধ্বনিটা কি সেটা বলে না কেন? তাদের নিশ্চয় একটা কোনো জয়ধ্বনি আছে। আওয়ামী লীগ বলে জয় বাংলা, বিএনপি বলে বাংলাদেশ জিন্দাবাদ, তোমরা কি বলো? ইনকিলাব জিন্দাবাদ আপনি ইন্ডিয়াতে গিয়ে বলবেন, আপনার সাথে 5 জন বলবে ইনকিলাব জিন্দাবাদ, কারণ বিপ্লব যেখানে আছে, ইনকিলাব যেখানে আছে, তারা সেটা বলবে। পাকিস্তানে গিয়ে বলেন ইনকিলাব জিন্দাবাদ, বলবে। ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড স্লোগান, এটা আপনি যে কোনোখানে গিয়ে দিতে পারেন, ইনকিলাব থাকুক অথবা না থাকুক।
আমার দেশে জয়ধ্বনি আমার দেশে বসে তারা কোনোদিন দেয় কোনো বক্তৃতার পরে বলে, তারা ব্যস্ত থাকে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পরে পাকিস্তান জিন্দাবাদ বলছিল নাকি জয় বাংলা বলছিল? তুমি কি বলো? তুমি কোনটা বলো? ইনকিলাবের পরে কি বলো? বাংলাদেশ জিন্দাবাদ বলো? সেটা বাংলাদেশ নাই কেন তোমাদের বক্তৃতার মধ্যে? তোমাদের মধ্যে কোটা আছে, স্বার্থ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, সব। বাংলাদেশের জয়ধ্বনি নাই কেন? আমি সাধারণ নাগরিক, আমি এই প্রশ্ন করব। এই প্রশ্ন করার জন্যই গণতন্ত্র, এই জন্য আমরা নির্বাচন চেয়েছি, যাতে আমরা প্রশ্ন করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আবার